সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালের পরিষেবা কেমন চলছে খতিয়ে দেখতে পরিদর্শনে দেখা গেল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক প্রদীপ কুমার বর্মাকে। পরিষেবা খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে অমৃত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো। শহরের ৩ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের কাজ শুভ সূচনা করলেন স্থানীয় কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। এবার আসছে বিস্তারিত সংবাদে। ঝাঁ চকচকে হাসপাতাল থাকলেও নেই তেমন সুযোগ সুবিধা। রোগীর আত্মীয়দের রাত কাটাতে হয় খোলা আকাশের নিচে। কনকনে ঠান্ডার মধ্যে মাটিতে বিছানা পেতে রাত্রি যাপন করেন জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি থাকা প্রসূতি মায়েদের পরিবারের সদস্যরা। 2015 সালে স্থাপিত হয় জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাব। শুধুমাত্র প্রসূতি মায়েদের 5 তলা ঝাঁ চকচকে হাসপাতাল বাড়ি করা হয়েছিল সেটি। প্রত্যেকদিন গড়ে 50 থেকে 60টি করে রোগী এখানে ভর্তি হন। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দিনের পর দিন রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে। ঝড় বৃষ্টি কুয়াশার মধ্যে এইভাবে দীর্ঘদিন ধরে মানুষগুলি রাত কাটান। আজ পর্যন্ত হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। একটিমাত্র যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয়। প্রবল ঠান্ডার মধ্যেই রোগীর পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজের অন্যান্য সমস্ত বিভাগে আলাদা আলাদা প্রতীক্ষালয় থাকলেও শুধু এই হাসপাতালেই পর্যাপ্ত প্রতীক্ষালয় নেই। রোগীর আত্মীয়দের দাবি, সরকার লক্ষ লক্ষ টাকা বিভিন্ন খাতে খরচা করছে, কিন্তু এখানে সাধারণ মানুষের সুবিধার জন্য একটি শেডও করা হচ্ছে না। আসছেন আপনি? কে আছে আপনার? আমার ভাইয়ের বউ আছে। হ্যাঁ, কি হয়েছে? ডেলিভারি। কি সমস্যা কি আপনার এই যে বাইরে? বাইরে বলতে দেখেন, আমরা যে অবস্থায় পড়ে আছি রাত্রি, আমরা তো গার্জিয়ান, ছোট ছোট গার্জিয়ান পড়ে আছি। সরকার তো কোটি কোটি টাকা দিচ্ছে এই হসপিটালের পিছনে, কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য কি এই পরিস্থিতি যে আমরা মাঠে ঘাটে ফাঁকা জায়গায় পড়ে আছি? গার্জিয়ান কি আমরা মানুষ না? আমরা তো অসহায় বলে সরকারি হসপিটালে এসেছি নাকি? অর্থনৈতিক অবস্থা খারাপ, এই জন্য আমরা এসেছি। কিন্তু তাই বলে যে এইরকম না যে আমরা একদম খালি মানে ফাঁকা মাঠে পড়ে থাকবো। রুগীর গার্জিয়ানরা, আমাদের তো মানসিক চাপ থাকেই, যে রুগী নিয়ে আসছে আমাদের একটা মানসিক চাপ থাকেই, থাকে কি না? কিন্তু আমরা এই অবস্থা পড়ে থাকতে হচ্ছে। কোটি কোটি টাকা দিচ্ছে, তো দেখান আপনারা কি অবস্থায় আছেন আপনারা? খারাপ অবস্থায় তো আছি আমরা, মাঠে ঘাটে পড়ে আছি এইভাবে। আমাদের এখানে একটা শেড ঘোরার একটা প্রয়োজন, যেন আমরা গার্জিয়ান রাত্রে একটু বসতে পারি, একটু রেস্ট করতে পারি। না, সেটা তো হচ্ছে না, শেড নেই, না কোনো রকম শেড নেই। আপনারা দেখেন কি করে থাকছেন আপনারা? এমনি মাঠে পড়ে আছি, খোলা আকাশে, খালি আকাশের নিচে পড়ে আছি। না শীত না বর্ষা। এরকম কত লোক আছে? 200, 300, 400 গার্জিয়ান হয়ে যাবে অলরেডি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এখানে একটা ভালো একটা শেড হোক, সাধারণ মানুষ গার্জিয়ানরা রাতটা বসতে পারে, একটু রেস্ট করতে পারে, এটাই চাচ্ছি। বলতে এখানে এই যে আমরা খোলা আকাশের মধ্যে এইভাবে পড়ে আছি, পেশেন্ট আছে ভেতরে, আর পেশেন্টের জন্য আমরা এখানে মানে না একটা প্রতীক্ষালয় আছে, আমাদের জন্য একটা ভালো সুস্বাস্থ্য ব্যবস্থা যদি সরকার থেকে আমাদেরকে কিছু একটা সহযোগিতা করে, বা আমাদের যে গরিব লোকগুলো মানে পেশেন্ট নিয়ে যারা দূর দূরান্ত থেকে আসে, তারা তো ঠিক মতন মানে এমন সময় রাত 3টার দিকেও ব্যথা উঠলো, যে পেশেন্টটাকে ভর্তি করার পরে যে একটু এসে যে মানে একটা মানুষ যে দাঁড়াবে সেরকম পজিশন এখানে নেই, বা এই খোলা আকাশ শীতের মধ্যে থাকতে হচ্ছে। আর এখন না হয় শীতের দিন যেভাবে হোক মানুষ কষ্ট করে থাকতেছে, কিন্তু বর্ষাকালে আরও কঠিন মানে থাকার, তখন তো মানে এই খোলা আকাশেও থাকা যাচ্ছে না। গেটের ভিড়ে সামনে যদি যাই তো তারা তো ওখানে থাকতেও দিচ্ছে না। মানে আমাদের মানে সাধারণ পাবলিকের জন্য মানে খুবই মানে অসুবিধা হচ্ছে। সরকার থেকে যদি এটা আমাদের গরিব লোকের জন্য যদি একটু সহযোগিতা করে, তাহলে আমরা খুব খুশি হব। মমতাদির কাছে এটাই থাকবে, তাড়াতাড়ি এই জিনিসটা আমাদের নিয়ে একটু মানে সহযোগিতা করে, তাহলে জনসাধারণ খুব খুশি হবে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতালের পরিষেবা কেমন চলছে তা খতিয়ে দেখলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক প্রদীপ কুমার বর্মা। এদিন হঠাৎই তিনি হাসপাতালে এসে পৌঁছন। এরপরে মাতৃমা এবং লেবার ওয়ার্ডের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখেন। তারপর এমএসভিপি কল্যাণ খাঁ ছাড়াও
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সদর হাসপাতালের মাতৃমায় থাকা রোগী পরিজনদের দীর্ঘদিনের সবথেকে বড় সমস্যা পর্যাপ্ত প্রতীক্ষালয় নেই। ছোট ছোট প্রতীক্ষালয় রয়েছে, সেখানে কয়েকজন রোগীর পরিজন থাকতে পারেন। বেশিরভাগ রোগীর পরিজন শীত কিংবা বর্ষার সময় খোলা আকাশের নিচে মাতৃমার সামনেই রাত কাটান। এই সমস্যা বারবার সমাধানের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এই দিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রদীপ কুমার বর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্যার কথা স্বীকার করে বলেন, প্রতীক্ষালয়ে বড় করা হবে। অন্যদিকে হাসপাতালের আরও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অ্যাম্বুলেন্স ভাড়া। রোগীদের অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার কোনো নির্দিষ্ট ভাড়ার তালিকা না থাকায় ইচ্ছামতো রোগী পরিজনদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে, যার জেরে বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিতে আসা গরিব পরিবারগুলিকে। এদিন চেয়ারম্যান জানিয়েছেন, অ্যাম্বুলেন্সের ভাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। ভবিষ্যতে ভাড়ার তালিকা নিয়েও আলোচনা করা হবে। এখানকার যা পরিষেবা মোটামুটি ঠিকই আছে। আমরা আরও কি করে এর উন্নতি সাধন করা সম্ভব সে ব্যাপারে আমরা আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব, আমাদের ডক্টর প্রবীর কুমার দেব এবং আমাদের এমএসভিপি ডক্টর কল্যাণ খান, এনাদের সঙ্গে একই সঙ্গে আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম এবং যে সমস্ত ছোটোখাটো উন্নতি সাধন করা সম্ভব সেটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করছি। এখানে যেখানে দাঁড়িয়ে আছেন এই মাদার অ্যান্ড চাইল্ড ল্যাব, এখানে প্রতীক্ষালয় নেই, মানুষজন খোলা আকাশের নিচে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, কিন্তু সেটা অপ্রতুল। এই আপনারা দেখতে পাচ্ছেন অপ্রতুল। সেটাকে কি করে আরও বড় করা যায়, যাতে করে যারা এই রোগীদের সঙ্গে বাড়ি থেকে আসেন আর কি, তাদের সমস্যা না হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি এবং সেটা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো থাকে, মানে 102 বাদ দিয়ে, মানে প্রাইভেট, এটা কোনো তালিকা নেই, ভাড়ার তালিকা। মানে বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে গরিব মানুষের কাছ থেকে যথেষ্ট টাকাটা নেওয়া হয়। হাসপাতালতে যথেষ্ট চেষ্টা করা হয়েছে কি এটা রেট চেক গত 1 বছর থেকে চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এখনও নেই। সেখানে কি তদবির করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করলাম না, কারণ অন্যান্য অনেক ব্যাপারে আলোচনা হলো। আমরা ভবিষ্যতে এই ব্যাপারেও আলোচনা করে একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে অমৃত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো। শুক্রবার শহরের 3 নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের কাজ শুরু হলো স্থানীয় কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডলের উপস্থিতিতে। পুরসভার জল বিভাগের আধিকারিক এবং কর্মীদের নিয়ে এদিন সার্ভে করে জলের সংযোগ দেওয়া হয়। সেনপাড়ার মিলন বেকারি এলাকায় এদিন বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার যন্ত্রাংশ বসানো হয়। ওয়ার্ডের প্রত্যেক পরিবার পিছু একটি করে জলের সংযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। 3 নম্বর ওয়ার্ডে প্রায় 1800টি জলের সংযোগ বসতে চলেছে। সম্পূর্ণ বিনা পয়সায় এই পরিষেবা দেওয়া হবে পুর নাগরিকদের বাড়ি বাড়ি, এমনটাই জানিয়েছেন কাউন্সিলর স্বরূপ মণ্ডল। আমাদের 3 নম্বর ওয়ার্ডে অমৃত জল প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। আজকেই আমরা এই কাজের শুরু আমরা করতে চলেছি। সেনপাড়া আমাদের যে মিলন বেকারি রোড আছে, সেই মিলন বেকারি রোডের যে বাড়িগুলি আছে, যেখান দিয়ে এই অমৃত জল প্রকল্পের পাইপলাইন চলে গিয়েছে, সেই বাড়িগুলোতেই আমরা কানেকশন দেওয়া, যে ফ্রিতে আর কি একদম বিনামূল্যে পানীয় জলের যে সুযোগ তারা পেতে চলেছেন এই অমৃত জল প্রকল্পের কারণে আমরা সেই প্রকল্পের কাজ শুরু করতে চলেছি। আমরা প্রথমে আমাদের এখানে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো থেকে শুরু করব এবং সেনপাড়া এই মিলন বেকারি রোড থেকে শুরু করে আমাদের 3 নম্বর ওয়ার্ডের সর্বত্র যেখানে আমাদের এই পাইপলাইন বসছে সব জায়গাতেই এই বিনামূল্যে পানীয় জলের যে সুবিধে, সেই সুবিধে দেওয়ার কাজ, পানীয় জলের জন্য যে কানেকশন, সেই কানেকশন দেওয়ার কাজ শুরু হচ্ছে আজকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। ডিএ প্রদান নিয়ে রাজ্য সরকার খেলছে সরকারি কর্মীদের সঙ্গে, এমনটাই অভিযোগ জলপাইগুড়ি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির।
অবিলম্বে বকেয়া 36% ডিএ প্রদান সহ একাধিক দাবি দাওয়া তুলে আন্দোলনে নামলেন সমিতির শিক্ষক নেতারা। শুক্রবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরের সামনে ব্যানার হাতে আন্দোলনে সামিল হলেন ডিএ কর্মীরা। সমিতির দাবি, মুখ্যমন্ত্রীর 4% ডিএ প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়, বাকি 36% ডিএ অবিলম্বে দিতে হবে। এছাড়াও সকল মাধ্যমের তথা বিষয়ের বই বছরের শুরুতেই বিদ্যালয়ে পৌঁছে দিতে হবে। ছাত্র ও শিক্ষক হাজিরা খাতা সহ বিদ্যালয় পরিচালনায় বিভিন্ন খাতাপত্র দ্রুত প্রদান করতে হবে। 2024 সালের ছুটির তালিকার পুনর্বিন্যাস করে পুজোয় টানা ছুটি দিতে হবে। এই সমস্ত দাবি দাওয়া তোলা হয়। আমাদের যে প্রথম যে দাবি আছে, যে আপনারা জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। আমরা এর তীব্র বিরোধিতা করছি, কারণ আমরা দীর্ঘদিন ধরে আইনি এবং লড়াইয়ের পথে আছি আইনিভাবে এবং রাস্তাতে, যে কেন্দ্রীয় হারে যে বকেয়া মহার্ঘ ভাতা তা আমাদের অবিলম্বে প্রদান করতে হবে। এর জন্য আমরা আজকে আমাদের এই ধিক্কার সভা এখানে পালন করছি। এর সাথে আমাদের শিক্ষাগত যে দাবিগুলো আছে, প্রথম হচ্ছে যে প্রত্যেকটা বিদ্যালয়ে বছরের শুরুতেই যাতে প্রত্যেক ভাষার এবং প্রত্যেক শ্রেণীর বই পর্যাপ্ত পরিমাণে পায় শিশুরা, এবং যাতে তাদের পড়াশোনায় কোনো ঘাটতি না থাকে, সেই দাবিও আজকে আমরা এই বিক্ষোভ সভা থেকে রাখছি। আর একটা বিষয়, যে আপনারা জানেন যে গত 2-3 বছর ধরে একটা বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে যে সকল খাতাপত্র দরকার হয়, যেরকম স্টুডেন্ট রেজিস্টার, টিচার্স রেজিস্টার, রিটার্ন এবং অন্যান্য আরও খাতাসমূহ, সেগুলো আমরা পাচ্ছি না ডিপিএসসি থেকে। সেগুলো আমাদের কম্পোজিট গ্র্যান্ডের থেকেই খরচা করে কিনতে হচ্ছে। আমরা বলছি যে না, আগে যেরকম ডিপিএসসি থেকে এগুলো সব বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হতো, সেই ব্যবস্থা পুনরায় চালু করা হোক। এর দাবিও আজকে আমরা এই বিক্ষোভ সভা থেকে রাখছি। আর সর্বশেষ যে বিষয়, গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে রাজ্য থেকে একটা ছুটির তালিকা প্রকাশ হলো, এবং আমরা গত বছর বা তার আগের বছর বারে বারে রাজ্যকে জানিয়েছি, জেলাতেই আমরা ডেপুটেশন দিয়েছি, সংগঠিত করেছি যে ছুটির ক্ষেত্রে কিছু বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে গরমের ছুটি বাড়িয়ে দিয়ে পুজোর ছুটির ক্ষেত্রে দুর্গাপূজার ছুটি এবং কালী পুজোর ছুটির মাঝখানে স্কুলগুলোকে আবার খোলা হচ্ছে, যার ফলে যে শিশুরা আছে তারা একদিক দিয়ে ডিপ্রাইভ হচ্ছে। তার কারণটা হচ্ছে যে দেখুন, যারা যেই শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাই সেই ক্লাস 5 খোলা থাকছে, আবার যেখানে হাই স্কুলে ক্লাস 5-এর শিশুরা পড়ে তাদের স্কুল বন্ধ থাকছে। এইভাবে শিশুরা কিন্তু সেই ছুটির থেকে বঞ্চিত হচ্ছে। তার সাথে আরেকটা বিষয়, যে এই ছুটিটাকে রেখে দিদিমণি মাস্টারমশাইরা তারা একটা পরিকল্পনা করে, সে চিকিৎসা সংক্রান্ত হোক বা ঘুরতে যাওয়া সংক্রান্ত হোক, সেই ক্ষেত্রে এই বিষয়টা বাধাপ্রাপ্ত হয়ে যায়। তাই আমরা বলছি যে পুনরায় ছুটির যে বিষয়টা, সেটা ডিপিএসসিগুলোর হাতে জেলাতে ফিরিয়ে দিতে হবে, যাতে ডিপিএসসিগুলো নিজের মতো করে ছুটিগুলোকে ঠিক করতে পারে, শিক্ষকদের সাথে, শিক্ষক সংগঠনগুলোর সাথে আলোচনা করে। এই 4টা বিষয় নিয়ে আমরা আজকের এই বিক্ষোভ সভা এখানে পরিচালনা করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। 2024 সালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের 2টি স্কুলে কামতাপুরী ভাষার পঠন পাঠন শুরু করার দাবি উঠল। শুক্রবার স্কুল চালু সহ একাধিক দাবি তুলে জেলা শাসক দপ্তরের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি তুলে দিলেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি জেলা শাখার সদস্যরা। পার্টির দাবি, কামতাপুরী ভাষায় 2টি স্কুলের শিলান্যাস করেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শিক্ষক নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষা হয় জেলা শাসকের মাধ্যমে। মোট 26 জন পরীক্ষা দিয়েছিলেন। তারই মধ্যে মুখ্যমন্ত্রী আরও 200টি কামতাপুরী স্কুলের কথা ঘোষণা করেন। চলতি বছর 19 জানুয়ারি হাসিমারায় ভার্চুয়ালি স্কুলও উদ্বোধন করা হয়। এরপর থেকে পড়ে আছে স্কুলের ঘর। সরকারিভাবে স্কুলে বই সবকিছুই পড়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত স্কুলে পঠন পাঠন কিছুই শুরু হয়নি। এদিন দ্রুত স্কুল চালু করার দাবি তুললেন পার্টির জেলা সভাপতি বিমল বর্মন। অন্যদিকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করে কামতাপুরী ভাষাকে 8ম তফসিলি ভাষায় অন্তর্ভুক্ত করার দাবিও তোলা হয়। এছাড়াও স্কুলে শিক্ষক নিয়োগ, রামসাই সাতভেন্ডিতে স্কুলের ঘর নির্মাণ, ময়নাগুড়িতে মহিলা কলেজ নির্মাণেরও দাবি তোলা হয়েছে। সরকার অনুমোদিত কামতাপুরী স্কুল 2টা মানে রাজ্য সরকার উদ্বোধনও করছে ভার্চুয়ালে, হাসিমারা ভার্চুয়ালে, কিন্তু উদ্বোধন করার পরে স্কুল নির্মাণ হয়েছে, স্কুলের বইপত্র গাচ্ছে, কিন্তু শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত স্কুলের পঠন পাঠন সম্বন্ধে সরকারের কোনো হ্যাতবোধ নাই, কোনো কিচ্ছু মুখ দিয়ে বলে নেই। যার জন্য আমরা চাই আগামী শিক্ষাবর্ষে 2024-এ যেন আমাদের কামতাপুরী স্কুলের পঠন পাঠনের ব্যবস্থা করেন রাজ্য সরকার। আগেও আপনারা ডেপুটেশন দিয়েছিলেন একই সমস্যা নিয়ে ডেপুটেশন বারবার বলছি, সরকার কথা শুনতেছে না। কিন্তু 2টা কামতাপুরী স্কুল অনুমোদনের পরেও আবার 200 স্কুল ঘোষণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা সেই সব 200 স্কুলের পরিপ্রেক্ষিতে অর্গানাইজিং স্কুলের কাগজপত্র ডিএমের পরামর্শ মতন প্রাথমিক শিক্ষা দপ্তরে জমা করি,
এবং তারপর সরকারের মুখে কামতাপুরী স্কুল সম্বন্ধে কোনো আওয়াজ নাই। কি করবেন এরপর? পর তো এরকম হচ্ছে, আপনারা আবেদন করছেন, হচ্ছে না, এরপরে কি ভাবছেন? না, আমরা তো বিশ্বাস করি যে মমতাদির কথা ফিল আপ হয় না, উনি যা মুখ দিয়ে বলেন তিনি পালন করেন, কিন্তু আমাদের কথা দিয়েছেন, কথা দেওয়ার পরে সরকার অনুমোদিত 2টা স্কুল আজ পর্যন্ত চালু হচ্ছে না। গত 22/4/2022 শিক্ষক নিয়োগের পরীক্ষাও হয় ডিএম অফিসে, সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগীয় ডিআই, ডিপিও আর ডিপিও আধিকারিকরা ছিলেন। এডিএম, হ্যাঁ ডিএম। না, স্কুলের আন্দোলন, আমরা স্কুল ছাড়িয়ে দিয়ে দেবো যদি সরকার অনুমতি দেওয়ার পরে যদি স্কুল সরকার ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের স্কুলের দাবির থেকে আমরা অন্য চিন্তা ভাবনা করব, যাতে জনগণ আমাদের পাশে থাকে, আমরা বৃহত্তর জন্য কিছু একটা করতে পারি। স্কুলের পোশাকের রং পরিবর্তন নিয়ে এবারে প্রতিবাদে গর্জে উঠল 147 বছরের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি স্কুল। স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা ক্লাসরুম থেকে বেরিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন। গেটের সামনে পুড়িয়ে দেওয়া হয় নতুন নীল সাদা পোশাক। শুক্রবার পোশাকের রং বদলের প্রতিবাদ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরাও। পোশাকের রং পরিবর্তন করে জলপাইগুড়ি শহরের 147 বছরের প্রাচীন সরকারি এই স্কুলের ঐতিহ্য নষ্টর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাঁদের। ছাত্রদের অভিযোগ, সরকারি নির্দেশিকা মেনে যেই পোশাক বিতরণ হচ্ছে তা কখনোই তারা নেবে না। স্কুলের চিরাচরিত ঐতিহ্যবাহী পোশাক পরেই তারা স্কুলে আসবে বলে সাফ জানায়। এ নিয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখায় কয়েকশো ছাত্র। আন্দোলনকারীদের ছাত্রদের বক্তব্য, তাদের এই বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পোশাকের রং পরিবর্তন কখনোই মেনে নেওয়া হবে না। এই স্লোগান নিয়ে বিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন তারা। এই আন্দোলনে সামিল এসএফআই ছাত্র বামপন্থী সংগঠনের সদস্যরাও। আমি স্কুলের জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তনী। আমি ব্যাপারটা হচ্ছে 147 বছরের আমাদের পুরনো স্কুল, এবং কি এটা আমাদের স্কুলের ঐতিহ্য। তো এই স্কুলের এই নীল সাদা ড্রেস আমরা মানছি না, জাস্ট এটুকুই আমি বলি। পুরার দিলা ড্রেস আছে, হ্যাঁ, স্কুলের যে ছাত্ররা আছে তারা এখন সেই ড্রেসগুলো বের করে তারা দিয়ে দিল সেই ড্রেসগুলো। কতজন প্রায় এখানে দেখতে পাচ্ছি, এখানে আনুমানিক গোনা নেই এখানে কতজন আছে। প্রত্যেকটি ছাত্ররা আমাদেরকে জানায় যে স্কুলে নীল সাদা ড্রেস দিচ্ছে। 146 বছর ধরে সাদা জামা কালো প্যান্ট, এই ঐতিহ্যবাহী যে স্কুলের স্কুল ড্রেসের বিরুদ্ধে আজকে স্কুলের কর্তৃপক্ষ জোর করে ছাত্রদেরকে ড্রেস দিচ্ছে। তার জন্য আমাদের ভারতের ছাত্র ফেডারেশন সদরাঞ্চল কমিটি একটা জানায়, আমরা এখানে আসি, ছাত্ররা এখানে এসে দিয়ে অমিত বণিকের রিপোর্ট। একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। অনুকম্পা নয়, অনুমোদন চাই, চাই সঠিক অধিকার, চাই বেতন বৃদ্ধির সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য চাকরি। শুক্রবার জেলা শাসকের দপ্তরে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল। কর্মসূচিতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন দপ্তরের রাজ্য কমিটির সদস্যরা অংশগ্রহণ করলেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে দেখা যাবে জলপাইগুড়ির অঙ্গিরাকে। দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেল জলপাইগুড়ির অঙ্গিরা। খুশির হাওয়া শহর জুড়ে। পিডি উইমেন্স কলেজের অঙ্গিরা ঠাকুর 3য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার বাড়ি আদরপাড়া এলাকায়। কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম থেকে একাধিক সিলেকশনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথের প্যারেড করার সুযোগ পেয়েছে সে। অঙ্গিরার এই সাফল্যে অত্যন্ত খুশি গোটা শহর। আমি গিয়েছিলাম, আমাদের কলেজে একটা এনএসএস গ্রুপ আছে, এবার ওখান থেকে সিলেকশনের মাধ্যমে তারা প্রি-আরডি ক্যাম্প করতে পারে এবং লাস্টে গিয়ে তারা আরডি ক্যাম্প জয়েন করতে পারে। তো সেখানে ওই প্রথমে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সিলেকশন হয়েছে, তো সেখান থেকেও বিডি কলেজ র্যাঙ্ক 1-এ ছিল। এবং তারপরে প্রি-আরডি ক্যাম্পে যাই আমি ভুবনেশ্বরে, উড়িষ্যা। তো সেখানেও সিলেকশন হয় প্রায় 45 জনের মতো। তো সেখান থেকে 8 জন ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে, তো সেখানে পিডি কলেজও আছে। যাচ্ছ কোথায়? কি যাচ্ছি আমরা দিল্লিতে রিপাবলিক ডে ক্যাম্পে, 26শে জানুয়ারিতে দিল্লিতে প্যারেডটা হয়, তো সেখানে আমি অংশগ্রহণ করার। সেখানে কারা কারা থাকে মূলত? সেখানে মূলত প্রেসিডেন্ট থাকেন, আরো অনেক অফিসার, প্রধানমন্ত্রী
তো সেই জায়গায় যেতে পারছো, প্রধানমন্ত্রীর সামনে এই তোমাদের ইয়েটা দেখাতে পারবে, সেটা কতটা ভালো লাগছে? সেটা প্রচন্ড ভালো লাগছে। এটা আমার ছোটবেলায় একটা স্বপ্ন ছিল, যেটা এখন বাস্তবে পরিণত হতে চলেছে। সত্যি খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে আমার মেয়ে তো ছোটবেলা থেকে এটা দিকে খুব নেক ছিল। আর এমনি প্যারেড ছোট থেকে যখন দেখছিল তখন ওর ইচ্ছা ছিল যে আমি রাজপথে আমি আমাদের জাতীয় পতাকার সামনে সিলুট জানাতে পারবো। ওর খুবই ইচ্ছা ছিল যে মা এখানে একদিন যেতে পারবো। তা সেখান থেকে মানে ওর সমস্ত কাজের জন্য ওর বাবা সবসময় ওর সাপোর্টেই ছিলেন, যে সব ব্যাপারে ওকে সাহায্য করছে। আমাদের ওর বাবা যজমানি করেন, পুজো করেন। তো সেখান থেকে যতটা সম্ভব মানে আর্থিকতার মধ্য দিয়েও আমার মেয়েকে যতটা সম্ভব ওর বাবা একদম মানে সাপোর্ট করেছে। তারপরে মানে ও তো গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়তো, সেখান থেকে ছোট থেকে ও প্যারেডও করতো। প্যারেডে করার পরে ও এখন 3rd ইয়ার ফাইনাল। এখন হচ্ছে সেখান থেকে গভর্নমেন্ট গার্লসে ও কমান্ডারও হয়েছিল, প্যারেড করেছিল। তো এখন সেখানে থেকে আমার মেয়ের স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং সব স্কুলের এবং কলেজের সব ম্যাম এবং স্যারদের সব সাপোর্টে এবং সবার আশীর্বাদে, বড়দের আশীর্বাদে এবং বাবার প্রচন্ড সাপোর্টে যে মেয়ে ওই জায়গাটা ওর স্বপ্নটা পূরণ করতে পেরেছে, আমার খুবই আনন্দিত এবং গর্বিত মনে হচ্ছে। আর ও যদি ভবিষ্যতে দেশের জন্য কোনো কাজ করতে পারে, এটাতে আমরা খুব নিজেদের বাবা মা হিসেবে আমরা গর্বিত মনে করব নিজেদের। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালের পরিষেবা কেমন চলছে খতিয়ে দেখতে পরিদর্শনে দেখা গেল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক প্রদীপ কুমার বর্মাকে। পরিষেবা খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে অমৃত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো। শহরের 3 নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের কাজ শুভ সূচনা করলেন স্থানীয় কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।